নিজের গ্রামের বাড়ি অ্যাকচুয়ালি নিজের গ্রামের বাড়ি, সেটা যেমনই হোক না কেন। সো আমরা যখন শহর থেকে গ্রামে যাই আমাদের তখন অনেক ভালো লাগে, কারণ আমরা যেহেতু শহরের মানুষ, আমাদের চার দেয়ালে জীবনযাপন কাটে। সো আমাদের নিজের বাড়ি ঘর দেখলে আমাদের খুব ভালো লাগে এবং মনে খুব প্রশান্তি আসে। সো রংপুর যাওয়ার পরে আসলে ওই দিনটা আমি কি করলাম এটাই আজকের ব্লগে আমি দেখাবো। কারণ যাওয়ার পরে আমার অনেক ভালো লাগতেছিল, ফ্যামিলির অনেক মেম্বারদের সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। তো চলেন দেখে ওই দিন আমি সারাদিন কি করলাম। তো যেদিন আমি রংপুরের উদ্দেশ্যে রওনা দিব, দিন সকালবেলা আমি উঠে আসলে থালা বাসন মাঝে মাঝে শুরু করে দিচ্ছি, কারণ যেহেতু আমি 3-4 দিনের জন্য যাবো। সো এগুলো তো এইভাবে রেখে যাওয়া যাবে না, সবকিছু ক্লিন করে তারপর যেতে হবে। ওটা যদি এইভাবে রেখে যাই এগুলো তো মানে দুর্গন্ধ হবে, প্লাস এগুলো এসে আমাকেই করতে হবে। তো আমি চাইতেছিলাম না যে আমি আইসা এত কষ্ট করি, যা কষ্ট করার হচ্ছে কি আমি যাওয়ার আগেই করি। গোসল করে আমি অলরেডি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে কি আমি রেডি হয়ে আমি ফার্স্টে যাবো আম্মুর বাসায়। আম্মুর বাসায় যাওয়ার পরে তারপরে আমরা ওখান থেকে বাস কাউন্টারে যাব। কিন্তু ওই দিন সারাদিন এত বৃষ্টি ছিল যে আমার আসলে অনেক রাতে যেমন শুয়েছি, বৃষ্টির জন্য আমার উঠতে লেটও হয়ে গেছে। তো খুব আমি তাড়াহুড়া করতেছিলাম যে আমি তাড়াহুড়া রেডি হয়ে যাবো। আর অ্যাকচুয়ালি হচ্ছে কি আমি খুব কমফোর্ট জোনে থাকার ট্রাই করি, যে আমার যে ড্রেসটা বলে কমফোর্ট লাগবে ওইটাই আমি পরি, এত বাদ বিতণ্ডা করি। তারপর হচ্ছে আমি বৃষ্টির মধ্যেই হচ্ছে কি আমার আম্মুর বাসায় চলে গেছি। যাওয়ার পরে দেখি আমার আম্মু হচ্ছে চুলে কলপ দিতেছে, কারণ সে চিন্তা করতেছে যে তাকে একটু ইয়াং লাগতে হবে ওখানে, কারণ সে হচ্ছে গিয়ে ফুপ্পি। তো ফুপিকে একটু ইয়াং না লাগলে কেমন লাগে না। তারপর সারাদিন টুকটাক কাজ করে আমরা হচ্ছে রাতের বেলা হচ্ছে গিয়ে বাস কাউন্টারে চলে গেছি। বাস কাউন্টারে যাওয়ার পরে বৃষ্টির মধ্যে আমরা মোটামুটি ভিজে গেছি। বাসে উঠছি, আমরা এসি বাসে টিকিট কাটছি, কিন্তু আমরা জানতাম না অ্যাকচুয়ালি বৃষ্টি থাকবে, ওয়েদার কুল থাকবে, তাহলে হচ্ছে আমরা নর্মাল টিকিটই কাটতাম। এখন আপনি সবাই বলতে পারেন যে আপু আপনি নর্মাল বাসে, হ্যাঁ ভাই আমি সব কিছুতে চাইতে পারি, আমার কোনো সমস্যা হয় না। তারপর হচ্ছে আমরা ফুড ভিলেজে আমাদের ব্রেক দিছে। ব্রেক দেওয়ার পরে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে এদিকে, প্রচুর কাদা, মানে মানুষজন হাঁটতেও পারে না ঠিক মতো। আমি একবার স্লিপ কাটছি, একটুর জন্য পড়ি নাই। এটা হচ্ছে আমাদের বগুড়ার বিখ্যাত ফুড ভিলেজ, এখানেই হচ্ছে ম্যাক্সিমাম ব্রেক দেয়। তারপর আমার বোনের ক্ষুধা লাগছে, সে কোনো কিছু পায় নাই, সে ওয়েফার পাইছে। আমি ওরা বলতেছি তোর কি ওয়েফার খেলে পেট ভরবে? কয় আমি আসলে বাটার বোন খুঁজতেছিলাম, পাইনি তো, এই কারণে হচ্ছে গিয়ে আমি কোনো রকম ভাবে ওয়েফারটা কিনে নিয়ে আসছি, যাতে হচ্ছে গিয়ে কারণ ওয়েফারটা খেয়ে আমি ঘুম দেবো, তারপর তোর যে আমি রংপুরে উঠে যাবো। আমি বলছি বাহ তোর বুদ্ধি ভালো। আমরা নাবিল বাসে যে রওনা দিছি, আমি আসলে নাবিল বাসের আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল না, এই কারণে আমি টিকিট কাটার পরে আমি আম্মুকে বলছি যে নাবিল বাস, কিন্তু এবার যখন আমি জার্নি করছি ভালো লাগছে। দেখেন রাত 4:15 আমরা হচ্ছে গিয়ে বগুড়া থেকে আবার আমাদের ব্রেক টেক সব শেষ করে আমরা হচ্ছে রওনা দিচ্ছি। এখান থেকে রওনা দিয়ে প্রায় 3 ঘন্টা, সকাল 6:30-7টার মধ্যে আমরা হচ্ছে রংপুর পৌঁছে গেছি। তারপর আমাদের মামাতো ভাই আমাদেরকে নিতে চলে এসেছে। এই হচ্ছে আমার ভাই। আমরা ভাবছিলাম কি এই যে দাড়ি পাঞ্জাবি লোকটা ওরা হচ্ছে ড্রাইভার, কিন্তু ওরা ড্রাইভার না, ওরা আসলে সিন্ডিকেট, মানে ওরা হচ্ছে গিয়ে বুঝায় যে ওরা হচ্ছে গিয়ে ওই ফ্যামিলিরই কিছু একটা। তারপর ওরা ব্যাগটা টাইনা দিছে, তারপর ওরা হচ্ছে গিয়ে বকশিস দাবি করতেছিল চা নাস্তা খাওয়ার জন্য। আমি দিয়ে দিছি, কারণ সকালবেলা আমি হচ্ছে ঝামেলা করতে চাইতেছিলাম না। অবশেষে আমরা চলে আসছি। আমার বোনকে বলছি তুমি লাগেজ টাইনা উপরে উঠাও। আসার পরে হচ্ছে কি আমরা সবাই রেস্ট নিতেছি, মামি, আমার এই যে ভাইয়ের ওয়াইফ, ও অনেক ভালো, আমার ওকে এত ভালো লাগে। এই যে আমি রেস্ট নিতেছিলাম, আমার আসলে হয় কি কোনো জায়গায় গেলে গোসল না করা পর্যন্ত আমার কোনো কিছুতে মন বসে না। আমি গোসল করে তারপর হচ্ছে সকালে নাস্তা খেতে বসছি। আমাদের জন্য খিচুড়ি, গরুর মাংস, ডিম ভাজি এগুলোর আয়োজন করছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমার ছোট খালামণি আসছে। ছোট খালামণি আসার পরে হচ্ছে কি আমরা চা খাইতেছিলাম, যে আমরা চাটা খাবো, খেয়ে ঘুম দিব, কিন্তু ঘুমানো আর হয় নাই। আমরা হচ্ছে চাটা খাওয়ার পরে আমরা গল্প করতে বসে গেছিলাম। সো বাকিটুকু আমি পরে ব্লগে বলবো। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার ব্লগগুলো দেখতে থাকবেন এবং আমাকে অলওয়েজ সাপোর্ট